Assalamu alaikum my dear student, welcome to online class narration part 2. গত ক্লাসে আমরা শিখেছিলাম যখন তুমি ন্যারেশন সিলেকশন করবা তখন তোমাকে পাঁচটা চেঞ্জ করতে হবে। নাম্বার 1 হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। তারপর হচ্ছে লিঙ্কার অর্থাৎ যে ইনভার্টেড কমার মধ্যের যে অংশটা এবং ইনভার্টেড কমার বাহিরের যে অংশটা, এই দুইটা অংশকে লিঙ্ক করার জন্য, জোড়া দেওয়ার জন্য লিঙ্কার ব্যবহৃত হয়। এই লিঙ্কারের ব্যবহার। তারপরে রিপোর্টেড যে স্পিচটা রয়েছে এর যে প্রথম সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরিবর্তন অথবা প্রোনাউনের পরিবর্তন এবং রিপোর্টিং ভার্বের পরিবর্তন, রিপোর্টিং স্পিচের ভার্বের পরিবর্তন, আর সর্বশেষ হচ্ছে নিকটবর্তী শব্দের দূরবর্তীকরণ। গত ক্লাসে আমরা প্রথমটা শিখেছিলাম যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। এবার আজকে আমরা শিখব লিঙ্কারের ব্যবহার, অর্থাৎ রিপোর্টেড স্পিচ এবং অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যের অংশ, ইনভার্টেড কমার বাহিরের অংশ, এগুলোকে আমরা কি দিয়ে জোড়া দেব, অর্থাৎ কমার বদলে তুমি কি বসাবা সেটা আমরা আজকে দেখব। দেখো লিঙ্কারের ব্যবহার, অ্যাসার্টিভ, অপটেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স যখন থাকবে ইনভার্টেড কমার মধ্যে, অ্যাসার্টিভ যখন থাকবে, অপটেটিভ থাকবে, এক্সক্লামেটরি থাকলে তখন আমি দ্যাট বসিয়ে দিব। তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স জেনারেল কোশ্চেনের ক্ষেত্রে, জেনারেল কোশ্চেনগুলো কি, যেগুলো ডু, ডিড, ডাজ, ক্যান, কুড, মে, মাইট এগুলো দ্বারা শুরু হবে, ওই জেনারেল কোশ্চেনের ক্ষেত্রে তুমি লিঙ্কার অর্থাৎ দুইটা অংশের মাঝখানে ইফ বসাতে হবে। আর যদি ডব্লিউএস থাকে, যেমন হোয়াট, হোয়েন, হুইচ, এগুলো যদি থাকে তাহলে ডব্লিউএসটা এটা অপরিবর্তিত থাকবে, এটা এভাবেই বসে যাবে। তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত মেন ভার্ব দ্বারা শুরু হয়, তখন যে রিপোর্টিং ভার্ব এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্ব এটার মাঝখানে টু বসিয়ে দিতে হবে। আর যদি ডু নট দ্বারা শুরু হয় তাহলে নট টু বসাতে হবে। আর যদি লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে দ্যাট বসাতে হবে। আমি আরও এক্সারসাইজগুলো যখন কমপ্লিটলি করব তখন এগুলো তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো নাম্বার 3 যে চেঞ্জ, রিপোর্টিং স্পিচের সাবজেক্টের পরিবর্তন, অর্থাৎ যে ইনভার্টেড কমার মধ্যে যে সাবজেক্টটা রয়েছে এবং এর মধ্যে যে প্রোনাউনগুলো থাকবে এগুলো তোমাকে পরিবর্তন করতে হবে। দেখো ফার্স্ট পারসন হচ্ছে আমি, আমরা। যদি ফার্স্ট পারসন অনুসরণ করবে যে রিপোর্টিং সেইড ভার্বের আগে সাবজেক্ট থাকে, তাহলে ফার্স্ট পারসন আমি, আমরা যদি রিপোর্টিং ভার্বের মধ্যে থাকে তাহলে এটা অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। যদি সেকেন্ড পারসন ইউ থাকে তাহলে সে অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, অর্থাৎ সেইডের পরে যেটা থাকবে ওটা অনুযায়ী। আর যদি থার্ড পারসন থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। দেখো একটা উদাহরণ দেখো, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, আই ক্যান ক্যাচ ইউ আ ক্যাট। এখানে দেখো আই যে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট একটা আছে আর একটা প্রোনাউন রয়েছে, এই দুইটাকে আমরা চেঞ্জ করা শিখব। এখানে রিপোর্টিং স্পিচের সাবজেক্টটা হচ্ছে এখানে ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, অর্থাৎ ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস। তুমি মনে রাখবা হচ্ছে ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস, এবং আর সেকেন্ড পারসন অনুসরণ করবে সেকেন্ড প্লেস। দেখো ইউ এখানে সেকেন্ড পারসন রয়েছে, যার কারণে এটা অনুসরণ করবে হচ্ছে এটাকে, অর্থাৎ ফার্স্ট পারসন থাকলে প্রথমটাকে অনুসরণ করবে, সেকেন্ড পারসন থাকলে দ্বিতীয়টাকে অনুসরণ করবে। আর যদি থার্ড পারসন থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না। এখানে দেখো 5টা পরিবর্তন আমি দেখাচ্ছি। সেইড টোল্ড হয়ে গেছে কারণ এখানে অবজেক্ট রয়েছে। এবার দেখো লিঙ্কারের ব্যবহার, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স যার কারণে আমি দ্যাট বসিয়েছি। আই হয়ে গেছে হি, কারণ কি আই, এই যে এই হি এর কারণে এটা এখানে হি। ক্যান, কুড, ইউ, মি, এ ক্যাট। এবার আমরা শিখবো হচ্ছে নাম্বার 4 নম্বর যে চেঞ্জটা করতে হবে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে ভার্বটা থাকবে এই ভার্বটাকে তুমি কিভাবে ডাইরেক্টে কিভাবে থাকলে ইনডাইরেক্ট করার সময় তুমি কিভাবে চেঞ্জ করবা এটা নিয়ে আলোচনা করব। এখানে খেয়াল করো, যদি রিপোর্টিং ভার্ব অর্থাৎ সেইড ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তাহলে যে রিপোর্টিং স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হয় না। রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয়, আসলে তোমাদের রিপোর্টিং ভার্ব সবসময় পাস্ট টেন্সই আসে পরীক্ষায়, কখনো প্রেজেন্ট বা ফিউচারে আসে না। যদি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, হ্যাঁ মানে সেইড যদি থাকে
সেইড থাকলে তাহলে যে রিপোর্টিং স্পিচ ইনভার্টেড কমার মধ্যে যে ভার্বটা, এই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সবসময় পাস্ট টেন্সে চলে যায়। যেমন সহজে বোঝানোর জন্য আমি এখানে কিছু লিখেছি, দেখো, যদি মানে V1 যদি পাস্ট প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে সেটা পাস্ট ফর্ম হয়ে যায়, যদি এম ইজ আর থাকে তাহলে ওয়াজ ওয়ার হয়ে যায়, যদি হ্যাভ হ্যাজ মানে কি, যদি হ্যাভ হ্যাজ থাকে কোথায়, রিপোর্টিং স্পিচের মধ্যে ভার্বে যদি হ্যাভ হ্যাজ থাকে এটাকে ইনডাইরেক্ট করার সময় তোমাকে হ্যাড দিতে হবে, আর এখানে হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে এখানে হ্যাড বিন দিতে হবে। তারপর দেখো, যদি রিপোর্টেড স্পিচের ভার্বটা যদি পাস্ট ইনডিফিনিট হয় সেক্ষেত্রে পাস্ট পারফেক্টে নিয়ে যেতে হবে, পাস্ট ইনডিফিনিটে থাকলে পাস্ট পারফেক্টে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে তোমার কিন্তু যে টেন্সের গঠনগুলো, এই গঠনগুলো কিন্তু তোমার মুখস্থ থাকতে হবে, না হয় কিন্তু তুমি এটা পারবা না। যেমন পাস্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, আর পাস্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তোমার এখানে ইউজ করতে হবে। তারপর দেখো, যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যদি পাস্ট আর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে ভার্বটা এটা যদি পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে এখানে কোনো পরিবর্তন হবে না। এখানে দেখো, যদি শ্যাল থাকে তাহলে শুড বা উড হয়ে যাবে। শ্যাল থাকলে কখনো কখনো শুড, কখনো কখনো উড। যদি উচিতমূলক কাজ বোঝায় তাহলে তুমি শুড দিবা শ্যালের জন্য, কিন্তু যদি কাজটা উচিতমূলক না হয় সেক্ষেত্রে তোমাকে শ্যাল থাকলেও উড দিতে হবে। উইল থাকলে সবসময় উড হবে, ক্যান মে থাকলে কুড মাইট, যদি মাস্ট থাকে তাহলে হ্যাড টু, তুমি মাস্ট রাখলেও এখানে অসুবিধা নেই। আর যদি শুড, উড, কুড, মাইট এগুলো থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। আরেকটা জিনিস মনে রাখতে হবে, প্রবাদ বাক্য বা আনরিয়েল পাস্ট টেন্স যেমন ইট ইজ হাই টাইম এগুলোর পরে পাস্ট টেন্স ব্যবহৃত হয়, তো এগুলার জন্য এগুলার ভিতরে যে ভার্ব এটা পরিবর্তন হয় না। দেখো, আমি তোমাদেরকে আরেকটু বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়েছি। ইজি মানে হচ্ছে ফর এক্সাম্পল, এক্সাম্পলি গ্রেটিয়া, এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। হি সেইড, সে বলল, আই ওয়াজ ইল। দেখো, ইনভার্টেড কমার মধ্যে যে ভার্ব আই ওয়াজ, তাইলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। তাহলে আই ওয়াজ ইল ইস্টারডে, ইল আমি গতকালকে অসুস্থ ছিলাম, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখো, আর আমরা জানি পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে তোমার চিন্তা করতে পারো যে এখানে ওয়াজ এখানে বি হলো কেন। আসলে বি ভার্বের মধ্যে কিন্তু মোট 8টা ভার্ব থাকে। বি ভার্ব মানে হচ্ছে এম ইজ আর, এগুলো যখন বি ভার্ব প্রেজেন্টে হয় তখন এম ইজ আর, পাস্টে গেলে ওয়াজ ওয়ার, এবং এটাকে তুমি টু বি ভার্ব হচ্ছে 8টা, তাহলে কি এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিং বিন। তাহলে এই যে ওয়াজের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে বিন, যার কারণে আমাকে এটা এখানে বসাতে হয়েছে। ইল আর ইস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। এবার আমরা শিখব হচ্ছে যে নাম্বার 5 যে চেঞ্জটা করতে হবে সেটা হচ্ছে নিয়ারেস্ট ওয়ার্ডকে ডিস্টেন্ট ওয়ার্ড, অর্থাৎ নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দতে রূপান্তরিত করতে হবে। যেমন দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, নাও থাকলে দেন হবে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, যদি লাস্ট ডে থাকে তাহলে দ্য প্রিভিয়াস ডে, যদি লাস্ট মান্থ থাকে তাহলে দ্য প্রিভিয়াস মান্থ, লাস্ট উইক থাকলে দ্য প্রিভিয়াস উইক, তারপরে টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ডে আফটার। টুমোরো মানে কি আগামীকালকে, আর আগামী পরশু দ্য ডে আফটার টুমোরো। হিয়ার থাকলে দেয়ার, দাস থাকলে সো। এই কয়টা জানলে তোমাদের হয়ে যাবে, আরও কিছু আছে এগুলোর তোমাদের ন্যারেশন করার ক্ষেত্রে প্রয়োজন নেই। এখন আমি প্যাসেজ ন্যারেশন তোমাদের পরীক্ষায় যেভাবে আসে সেভাবে প্যাসেজ ন্যারেশন করতে হলে তোমাকে কিভাবে ফলো করতে হবে এগুলো খুব সিম্পল কিছু ট্রিকের মাধ্যমে আমি এগুলো তোমাদেরকে এখন দেখাচ্ছি। দেখো, প্যাসেজ ন্যারেশন করার জন্য তোমাকে কিন্তু আর বেশি কিছু করতে হবে না। সেন্টেন্সগুলোকে তুমি যেভাবে পরিবর্তন করেছো এখন এটাকে একটা প্যাসেজ আকারে থাকবে, এই প্যাসেজটাকে ঠিক সেইভাবে পরিবর্তন করতে হবে, কিন্তু অর্থের সামঞ্জস্য বিধান করতে হবে। যেমন
প্রথমে প্যাসেজ ন্যারেশন তুমি যখন করতে যাবা তখন প্রথম কাজটা হচ্ছে স্পিকার এবং স্পোকেন টু, অর্থাৎ কারা কারা কথা বলছে, কে কাকে কথা বলছে, এই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ এই দুজনকে আগে খুঁজে বের করতে হবে যে কে কে কথা বলছে, কে কোন কথাটা বলেছে। তারপর স্পিকারের বক্তব্য যদি একই রকম হয়, অনেক সময় দেখা যায় আমরা একবার মানে একসাথে 2-3টা সেন্টেন্স বলি, আবার একসাথে 2-3টা প্রশ্ন করি। সেক্ষেত্রে প্রথমবার তুমি সেট বসাবা রিপোর্টিং ভার্ব, তারপরের বার অ্যাগেইন সেট রিপোর্টিং ভার্ব, তারপরে অ্যান্ড অ্যাডেড দ্যাট, তারপরে অ্যান্ড ফার্দার অ্যাডেড দ্যাট, এভাবে তুমি ব্যবহার করবা। এগুলো কিভাবে ব্যবহার করবা আমি তোমাদের আজকে বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব, তখন এগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে কয়েকটা প্রশ্ন থাকে, মনে করো একজনে প্রশ্ন করলো তখন আস্ক ব্যবহৃত হবে, আবার প্রশ্ন করলো তখন অ্যাগেইন আস্ক, আবার প্রশ্ন করলো ফার্দার আস্ক, এভাবে ব্যবহৃত হবে। আচ্ছা, আর যদি প্রশ্নের উত্তর দেয় কেউ যদি কোনো কিছু বলে, যখন উত্তর দেওয়ার সময় তুমি সবসময় রিপ্লাইড ব্যবহার করবে। দেখো এবার কিছু ন্যারেশনে ইম্পর্টেন্ট কিছু চেঞ্জ, যেগুলো কিছুটা ডিফারেন্ট, এগুলো আমরা শিখব। যেমন হি সেড টু মি থ্যাংক ইউ, এভাবে থাকলে হি থ্যাঙ্কড মি, এখানে কিন্তু আবার সেডটেড এগুলো অন্য কিছু দিতে হবে না। আবার দেখো হি সেড টু মি গুড মর্নিং, যদি উইশ থাকে তাহলে হি উইশড মি গুড মর্নিং। যদি এভাবে থাকে হি সেড গুড বাই মাই ফ্রেন্ডস, যদি এভাবে থাকে তাহলে হচ্ছে হি বেড হিজ ফ্রেন্ড গুড বাই। যদি এভাবে থাকে হি সেড টু মি কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন এটা সিঙ্গুলার বা প্লুরাল দুইভাবে ব্যবহার করা যায়। যদি কনগ্রাচুলেশনস থাকে তাহলে হি কনগ্রাচুলেটেড মি। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি ডিরেক্ট স্পিচে যদি কোনো ওয়ার্ড বা ফ্রেজ কি, যে কয়েকটা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ গঠিত হয়, আর ফ্রেজের মধ্যে কোনো ভার্ব থাকবে না, তাহলে যদি কোনো ওয়ার্ড বা ফ্রেজ থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় এই ওয়ার্ড বা ফ্রেজকে একটা পরিপূর্ণ সেন্টেন্স আকারে লিখতে হয়। যেমন দেখো একটা উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল হি সেড টু মি, সে আমাকে বলল হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, রাহি, আই সেইড, আমি বললাম রাহি। শোনো, মাঝে মাঝে খেয়াল করতে হবে যে সেইড ভার্ব কিন্তু মাঝে মাঝে রিপোর্টিং স্পিচের পরেও ব্যবহৃত হবে। এখন এখানে খেয়াল করো, আমি লিখেছি যদি কখনো যে রিপোর্টিং স্পিচের, আমরা জানি কি রিপোর্টিং ভার্বটা আগে থাকে, কিন্তু মাঝে মাঝে যদি রিপোর্টিং ভার্বটা যদি রিপোর্টেড স্পিচের পরেও থাকে তাহলে এটা ইনডাইরেক্ট করার সময় এটা তোমাকে যে রিপোর্টিং ভার্বটা বসাবা এটা তোমাকে প্রথমে বসাতে হবে। দেখো এটা দেখো যে হি আস্ক, এখানে দেখো আমি সেটকে আস্ক করলাম, কেন? কারণ কি ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা রয়েছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্ক ব্যবহৃত হয়, তাহলে আস্ক মি। এবার দেখো লিঙ্কারের ব্যবহার, তাহলে দুইটা অংশকে লিঙ্ক করবো কি দিয়ে, আমরা জানি ডব্লিউএস থাকলে ডব্লিউএসটাই বসে যায়। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা মনে রাখতে হবে, এখানে যদি তুমি ডব্লিউএস বা ইফ বসাও এর পরপরই তোমাকে অবশ্যই সাবজেক্ট বসাতে হবে। আমি আবার বলছি, এটা খুবই ইম্পর্ট্যান্ট, যদি ডব্লিউএস অথবা ইফ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এগুলো বসানোর পরপরই তোমাকে অবশ্যই সাবজেক্ট বসাতে হবে। তাহলে মাই নেম, এখানে দেখো হি সেড টু মি হোয়াট ইজ ইউর নেম, দেখো ইউ সেকেন্ড পার্সন আছে তার কারণে এটাকে অনুসরণ করবে। তাহলে হোয়াট মাই নেম, মাই নেম হলো এখানে সাবজেক্ট, তারপরে ওয়াজ প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। এবার দেখো তাহলে কি আমি উত্তর দিলাম, সে আমাকে জিজ্ঞেস করলো আমি উত্তর দিলাম। যদি কোনো উত্তর দাও তাহলে রিপ্লাইড দিতে হবে। দেখো এখানে কিন্তু এটা পরে আছে, পরে থাকলেও এটা আগে নিয়ে আসতে হবে। তাহলে আই রিপ্লাইড দ্যাট মাই নেম ওয়াজ রাহি। এখানে দেখো এখানে কিন্তু শুধু একটা ওয়ার্ড রয়েছে, শুধু একটা ওয়ার্ড, কিন্তু ইনডাইরেক্ট করার সময় তোমার এইভাবে ওয়ার্ড রাখতে পারবা না, এটাকে সেন্টেন্স আকারে করতে হবে। সেন্টেন্স কিভাবে করবা, দেখো দ্যাট মাই নেম ইজ রাহি, তাহলে এখানে দেখো মাই নেম এখানে সাবজেক্ট, এটা ভার্ব, এটা এখানে অবজেক্ট, তার মানে পুরো একটা কমপ্লিট সেন্টেন্স তোমাকে অবশ্যই ইউজ করতে হবে তুমি যখন ইনডাইরেক্ট করবা। এখন আমি তোমাদেরকে দুইটা বোর্ড প্রশ্ন দেখাবো, এরপর আমি ক্লাসটা শেষ করব। এবার আমি একটা বোর্ড প্রশ্ন পুরোপুরি আমি সলিউশন করে তোমাদেরকে বুঝাবো যে কিভাবে ন্যারেশনটা চেঞ্জ হয়। তোমাদের মনে আছে তো 5টা পরিবর্তন, আমি সব দেখিয়ে দিব। এখানে দেখো প্রশ্ন দেওয়া আছে, এতটুকু প্রশ্ন,
আর এই এতটুকু হচ্ছে অ্যান্সার দেওয়া রয়েছে। যেমন দেখো প্রথমে আমাদের কাজ হচ্ছে কে কে কথা বলে, কে কার সাথে কথা বলে এটা আমরা খুঁজে বের করব। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, বুঝেই যাচ্ছে টিচার স্টুডেন্টের মধ্যে কথা হচ্ছে, যে টিচার স্টুডেন্টকে বললো যে হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে, তুমি কি আজকে তোমার পড়া রেডি করেছো? নো স্যার রিপ্লাইড দ্য স্টুডেন্ট, বললো কি না স্যার। টিচার আবার জিজ্ঞেস করলো যে কেন তুমি পড়া রেডি করোনি, ওয়াই ডু নট ইউ প্রিপেয়ার ইউর লেসন। তো স্টুডেন্ট কি বললো যে আই ওয়াজ সাফারিং ফ্রম হেডেক ইস্টারডে, আমি গতকালকে আমার মাথা ব্যথা ছিল। আই শ্যাল ডু মাই ওয়ার্ক টুমোরো, স্টুডেন্ট বললো যে আমি আগামীকালকে এটা রেডি করে দিব। চলো আমি খুঁজি। আমাদের প্রথম পরিবর্তন হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা আমি কি দেখে করব? রিপোর্টেড স্পিচ দেখে। এখানে আমি দেখলাম যে রিপোর্টেড স্পিচ হ্যাভ ইউ, এখানে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। আর ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? আস্ক হবে, আস্ক দ্য স্টুডেন্ট। এবার দেখো এখানে আমরা জানি এবার লিঙ্কারের ব্যবহার। তাহলে লিঙ্কারের ব্যবহার আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ ব্যবহৃত হয়। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ডব্লিউএস দ্বারা শুরু হয় তাহলে ডব্লিউএসটাই থেকে যায়। এখানে দেখো এটা যেহেতু জেনারেল কোশ্চেন, হ্যাভ দ্বারা শুরু হয়েছে, যার কারণে এখানে ইফ বসেছে। খেয়াল রাখতে হবে ইফ অথবা ডব্লিউএস এর পরপরই অবশ্যই সাবজেক্ট বসাতে হবে। তাহলে দেখো এখানে আছে ইউ আছে, ইউ সেকেন্ড পার্সন অবজেক্টকে অনুসরণ করবে। অবজেক্টকে আছে স্টুডেন্ট, তাহলে ইউটাকে স্টুডেন্ট। তাহলে দেখো এখানে যে আমি এখানে বসালাম স্টুডেন্ট, তাহলে হি, ইউটা স্টুডেন্টকে অনুসরণ করবে, যার কারণে এখানে আমি ব্র্যাকেটে এস লিখে দিয়েছি। এস মানে হচ্ছে এখানে স্টুডেন্ট, এটা তোমাদের লিখতে হবে। তাহলে ইফ হি হ্যাড প্রিপেয়ার্ড, এখানে দেখো হ্যাভ রয়েছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট, এটাকে আনতে হবে পাস্ট পারফেক্টে। হ্যাভ থাকলে হ্যাড। প্রিপেয়ার্ড হিজ লেসন, দেখো ইউর লেসন সেকেন্ড পার্সন, তার মানে স্টুডেন্ট। হিজ লেসন টুডে থাকলে দ্যাট ডে, দেখো। তাহলে পাঁচটা পরিবর্তন তোমরা কিন্তু খুব ইজিলি বুঝতে পারতেছো যে তুমি যখনই ন্যারেশন করবা তখনই তোমাকে পাঁচটা চেঞ্জ তুমি যখন ক্রোনোলজিক্যালি ফলো করবা তখন তুমি খুব ইজিলি ন্যারেশন সলভ করতে পারবা। এবার দেখো নো স্যার রিপ্লাইড, স্টুডেন্ট বললো কি না স্যার আমি করি নাই। তাহলে এটা কিভাবে দিবা? এখন স্টুডেন্ট কি এটা উত্তর দিয়েছে, উত্তর দিলে রিপ্লাইড। দেখো দ্য স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট হি ডিড নট। দেখো এখন আমি নোকে আমি কি লিখলাম? আমি নোকে লিখলাম যে হি ডিড নট। শোনো তোমাদের যে বইগুলা রয়েছে এখানে ইয়েস থাকলে রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন নেগেটিভ। আবার ইয়েস নো মানে কোনো যদি সম্মতি বোঝায় তাহলে অ্যাগ্রি ব্যবহৃত হয়, যদি নো দ্বারা অসম্মতি বোঝায় তাহলে ডিসএগ্রি ব্যবহৃত হয়। কিন্তু এগুলো হচ্ছে ওল্ড ফ্যাশনাইজড, এগুলো এখন আর ব্যবহৃত হয় না। তোমাদেরকে আমি একটু আগেই বলেছিলাম যখন একটা ওয়ার্ড থাকবে বা একটা ফ্রেজ থাকবে সেটাকে একটা সেন্টেন্সে লিখতে হবে, যার কারণে নো একটা ওয়ার্ড। নো মানে কি? সে বলেছে তুমি কি রেডি করেছো? আমি করিনি। তাহলে দেখো হি ডিড নট, এটা হচ্ছে সবচেয়ে মডার্ন স্টাইল ন্যারেশনের। তাহলে নোর জন্য তুমি কি লিখলা? হি ডিড নট। টিচার জিজ্ঞেস করে তুমি কি করেছো? সে বলছে আমি করিনি, তাহলে হি ডিড নট, সে করেনি। দেখো এই পর্যন্ত শেষ করে ফেললাম আমরা। তারপর টিচার আবার তাকে জিজ্ঞেস করলো যে কেন তুমি রেডি করোনি। দেখো আবার জিজ্ঞেস করেছে, প্রথমে একটা প্রশ্ন করেছে আবার জিজ্ঞেস করেছে, যার কারণে আমি লিখলাম যে দ্য টিচার অ্যাগেইন আস্কড। আবার জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো? হোয়াই হি। এখানে দেখো হি কে কাকে জিজ্ঞেস করলো? স্টুডেন্টকে জিজ্ঞেস করলো, তাহলে এই জন্য এখানে হি দিতে হবে। তাহলে হোয়াই হি ডিড নট, এখানে দেখো ডু নট প্রেজেন্ট ইনডিফিনিট আছে, সেটাকে পাস্ট ইনডিফিনিটে নিয়ে যেতে হবে, যার কারণে ডু নটটা হয়ে গেছে ডিড নট। আবারও বলছি সব সময় খেয়াল করবা এই যে হোয়াই, ডব্লিউএস বা ইফ এগুলোর পরপরই সাবজেক্ট ব্যবহৃত হবে। ডিড নট প্রিপেয়ার হিজ লেসন, এখন আবার স্টুডেন্ট উত্তর দিয়েছে, তাহলে দ্য স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট, তাহলে স্টুডেন্ট কি উত্তর দিয়েছে? রিপ্লাইড দ্যাট হি, তাহলে হি কিন্তু এখানে স্টুডেন্ট। তাহলে হি হ্যাড বিন, দেখো এখানে রয়েছে আই ওয়াজ সাফারিং, তাহলে ওয়াজ সাফারিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেখানে তোমাকে নিতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে দেখো আই ওয়াজ সাফারিং, তার মানে কি
পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেখানে নিতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সেক্ষেত্রে রিপ্লাইড দ্যাট হি হ্যাড বিন সাফারিং ফ্রম হেডেক, তাহলে ওইখানে দেখো স্টার্টে থাকলে দ্য প্রিভিয়াস ডে, স্টার্টে থাকলে তুমি এখানে আবার দ্য ডে আফটারও দিতে পারো, কোনো অসুবিধা নেই, দ্য ডে বিফোর। হি অলসো অ্যাডেড দ্যাট, দেখো এখন স্টুডেন্ট কিন্তু দুইটা কথা একসাথে বলছে, আই ওয়াজ সাফারিং ফ্রম ইয়েস্টারডে এই একটা সেন্টেন্স বলেছে, সে আবার বলেছে আই শ্যাল ডু মাই হোমওয়ার্ক টুমোরো, আমি আগামীকালকে, তাহলে দুইটা বলছে, তাহলে দুইটা বললে প্রথমে একটা বললে তখন রিপ্লাইড, তারপরে যদি আবার বলে তাহলে অ্যাডেড মানে যোগ করা। তাহলে হি অলসো অ্যাডেড দ্যাট মানে সে আবারও যোগ করেছে দ্যাট যে হি উড, অর্থাৎ এখানে দেখো শ্যাল, এখানে আছে কিন্তু আই শ্যাল, শ্যালটা কিন্তু এখানে উড হয়ে গেছে, কারণ এখানে উচিতমূলক কাজ বুঝায়নি, এখানে সাধারণ একটা কাজ বুঝিয়েছে, তাহলে যার কারণে এখানে শ্যালকে তোমার উডে রূপান্তরিত করতে হবে। তাহলে হি উড ডু হিজ হোমওয়ার্ক, আর টুমোরো থাকলে দ্য নেক্সট ডে। আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো আরেকটা বোর্ড প্রশ্ন, এখানে প্রথমে তুমি স্পিকার এবং স্পোকেন টু খুঁজে বের করো। তাকরিম সেড টু শ্রাবণ, খুব সহজে বোঝা যাচ্ছে যে তাকরিম আর শ্রাবণ হচ্ছে এখানে স্পিকার এবং স্পোকেন টু। তাহলে তাকরিম শ্রাবণকে জিজ্ঞেস করলো হোয়েন ডাজ ইউর জেএসসি এক্সামিনেশন কমেন্স, কমেন্স মানে স্টার্ট, শুরু হওয়া, যে তোমার পরীক্ষা কখন শুরু হবে, তার মানে শ্রাবণ হচ্ছে পরীক্ষার্থী। তাহলে শ্রাবণ বলল কি যে এটা শুরু হবে 1 নভেম্বর, তার বললো ইউর এক্সামিনেশন, এখন আবার তাকরিম বলতেছে যে তোমার এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর, যে পরীক্ষা তো একদম দরজায় নক করতেছে, মানে খুব কাছাকাছি। অ্যান্ড ইউ ডু নট হ্যাভ এ লট, তোমার খুব বেশি একটা সময় নেই, সে তাকরিম এটা বলল। তারপর আবার শ্রাবণ বলল কি যে ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছো, সেই শ্রাবণ। এবং শ্রাবণ আবার কি বলল যে অ্যান্ড আই অ্যাম লার্নিং মাই লেসন উইথ প্রোফাউন্ড অ্যাটেনশন, আমি খুব গভীর মনোযোগে আমি লেকচারটা আমার পড়াশোনা করতেছি। প্রোফাউন্ড অ্যাটেনশন মানে গভীর মনোযোগ। দেখো এখানে দেখো প্রথমে সেইড হয়ে গেছে আস্কড, কারণ কি ওখানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে লিঙ্কার হিসাবে আমি এখানে হোয়েন বসিয়েছি, এখানে দেখো হোয়েন আছে তাহলে হোয়েনই বসে যাবে। তারপরে ইউর হয়ে যাবে হিজ এখানে কি ইউর, দেখো ইউ সেকেন্ড পার্সন হচ্ছে অবজেক্টকে অনুসরণ করবে, তাহলে ইউর হয়ে গেছে হিজ, তাইলে ইউর সেকেন্ড পার্সন অবজেক্ট হলো শ্রাবণ, যার কারণে আমি এখানে এস লিখে দিছি। তাইলে হিজ জেএসসি এক্সামিনেশন কমেন্সড, দেখো এখানে আছে ডাজ প্রেজেন্ট ইনডেফিনিট, তারপরে এখানে হবে এই জন্য পাস্ট ইনডেফিনিট, কমেন্সড। হি রিপ্লাইড দ্যাট, এবার শ্রাবণকে জিজ্ঞেস করছে, শ্রাবণ এবার উত্তর দিল, ওই যে দেখো শ্রাবণ হি রিপ্লাইড দ্যাট, সে উত্তর দিল কি যে ইটটাকে তুমি ক্লিয়ার করে দিবা, যদি কোনো সাবজেক্ট হিসাবে যদি ইট বা দিস এগুলা থাকে তাহলে ইট দিস দ্বারা যেটা বোঝায় সেটা যদি তুমি দিয়ে দাও তাহলে এটা খুবই বেশি চমৎকার হবে। দেখো ইট দ্বারা বুঝিয়েছে হিজ এক্সামিনেশন, এই জন্য আমি এখানে হিজ এক্সামিনেশন দিয়ে দিলাম। তাহলে হিজ এক্সামিনেশন, কার এক্সামিনেশন? শ্রাবণের এক্সামিনেশন। হিজ এক্সামিনেশন কমেন্সড, এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে, অন দ্য 1 নভেম্বর। আচ্ছা ইউ আবার তাকরিম বলল, তাকরিম সেড দ্যাট, দেখো তাকরিম কি বলল যে হিজ, তাহলে হিজ জেএসসি এক্সামিনেশন পরীক্ষার্থী কে? শ্রাবণ। এই যে দেখো প্রত্যেকটা প্রোনাউনের জায়গায় আমি কিন্তু দিয়ে দিচ্ছি যে শ্রাবণ না তাকরিম। তাইলে হিজ জেএসসি এক্সামিনেশন ওয়াজ নকিং, দেখো ইজ নকিং আছে এজন্য হয়ে গেছে ওয়াজ নকিং অ্যাট দ্য ডোর। অ্যান্ড পরীক্ষা শ্রাবণের সময় নেই, অ্যান্ড দেখো শ্রাবণ, ডু নট আছে ডিড নট হয়ে গেছে, হ্যাভ এ লট অফ টাইম। ওকে শ্রাবণ সেড, এবার শ্রাবণ বলল, এরপরে ইউ আর রাইট, তাহলে ইউকে তাকরিম, তাহলে হি সেড দ্যাট এখানে দেখো ইউ আর রাইট, হ্যাঁ তাহলে ইউকে তাকরিমকে বলছে যে তুমি ঠিক, তাহলে তাকরিম, তাহলে এই যে দেখো হিটা এখানে তাকরিম, তাহলে হি ওয়াজ রাইট। এখন দেখো পরপর দুইটা কথা বলছে যে তুমি ঠিক আছো, আবার বলছে কি যে আমি প্রিপারেশন নিতেছি। তাহলে এখন দেখো বাক্যের শুরুতে কিন্তু একটা অ্যান্ড আছে, বাক্যের শুরুতে যদি এভাবে অ্যান্ড
হাউএভার এগুলো থাকে, এগুলো ইন্টারেক্ট করার সময় এগুলোর কোনো চেঞ্জ করতে হয় না। যার কারণে হি অ্যাডেড দ্যাট, সে প্রথমে একটা কথা বলছে তারপর আবার বলছে, এই জন্য অ্যাডেড, সে আবার যোগ করছে, অ্যাড মানে যোগ করা। তাহলে হি অ্যাডেড দ্যাট হি ওয়াজ, এখানে দেখো এম প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, আমি পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে গেলাম, যে লার্নিং হিজ লেসন উইথ প্রফাউন্ড অ্যাটেনশন। সো আমি আশা করি যে তোমরা যদি আমার আগের লেকচারটা এবং পরের যে আজকের লেকচারটা, যেটা আমি বোর্ড প্রশ্ন উদাহরণ দিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়েছি, আই হোপ দ্যাট ইউ উইল ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড ইফ ইউ হ্যাভ any problem to understand that this topic, you will make a comment on the video link. Okay, thank you so much, thank you for being with me. Allah Hafiz.